সাগরের যেমন ঢেউ থাকে, তেমনি রাজনীতিবিদদের কিছু কথাবার্তা ঢেউয়ের মতন হয়ে যায়। ঢেউ যখন আসে তখন সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়, যখন ঘূর্ণিঝড়ের ভাব ধরে। আর ঢেউ যখন, সাগর যখন শান্ত থাকে, তখন সাগরের পাড়ের মানুষগুলা থেকে শুরু করে যত জন্তু আছে সবাই শান্ত থাকে। তেমনইভাবে রাজনীতিতে যখন রাজনীতিবিদরা একে অন্যকে নিয়ে কটাক্ষ করেন, একে অন্যকে স্পেস দিতে চান না, তখন রাজনীতিটা ডিফিকাল্ট হয়ে পড়ে। রাজনীতি যখন ডিফিকাল্ট হয়ে পড়ে, তখন একটি দেশের সার্বভৌমত্ব, স্বাধিকার তথা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাটা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাটাও হুমকির মুখে পড়ে। অনেক সময় রাজনীতিবিদদের কারণেই দেশ ধ্বংস হয়েছে। আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই এই রাজনীতির কারণেই বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দখল নিয়েছিল ব্রিটিশরা। প্রথমে মির্জাফর, মীর কাসেম আলী, এরপর আবার লর্ড ক্লাইভেরা গভর্নমেন্ট ফর্ম করে এবং তারা 200 বছর বাংলাকে স্বাধীন করে শাসন করে। এই ইতিহাস কাটলে দেখা যায় আরও অনেক কিছু। রাজনীতিবিদদের জন্যই প্রতিটা দেশের উন্নতি হয়েছে, আবার প্রতিটা দেশের অবনতি হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিবিদরা শুধু ক্ষমতা চায়, চেয়ার চায়, গণতান্ত্রিক রাজনীতি করতে চায় না। কারণ তাদের কাছে ডেমোক্রেসিটা মনে হয় একটি খেলার পুতুল। তারা ডেমোক্রেসি বলতে বুঝেন বাচ্চাদের সাথে খেলা করবেন, কিন্তু ডেমোক্রেসি বলতে যে সবার সমান অধিকার, সবার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, সেটা তারা উপলব্ধি করেন না। রাজনীতিবিদরা যখন চেয়ারে বসেন তখন তারা বেমালুম ভুলে যান এই দেশ কীভাবে চলবে। তারা যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সেটা তারা বেমালুম ভুলে যান। আজকে আপনাদের সঙ্গে এই কথাগুলো বলার কারণ হচ্ছে রাজনীতিতে আসলেই শেষ কথা বলতে কোনো কিছু নেই। রাজনীতিতে কেউ কারো শত্রুও নয়, সবাই সবার বন্ধু, আবার সবাই সবার শত্রু। আজকে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, মরহুম সাদেক হোসেন খোকা, যিনি বিএনপির মন্ত্রী ছিলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি ঢাকার মেয়র ছিলেন, বর্ষিয়ার রাজনীতিবিদ, সুনামধন্য রাজনীতিবিদ, সেই রাজনৈতিক পরিবারের সন্তান সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন। আওয়ামী লীগের সময় আমরা দেখতে পেয়েছি তিনি ঢাকা সিটি কর্পোরেশনে, দক্ষিণী সিটি কর্পোরেশনে তিনি মেয়র প্রতিনিধিত্ব করেছেন এবং হেরেছেন। এই সরকার আসার পর তিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাথে চ্যালেঞ্জ করে নগর ভবন দখল করতে চেয়েছিলেন এবং সেখানে নিজে নিজে মেয়র ঘোষণা দিয়ে এমনকি ফুলের মালাও তিনি পরিধান করেছিলেন। ইশরাক হোসেনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, কিন্তু ইশরাক হোসেন তার বাবার মতন নয়। কারণ সাদেক হোসেন খোকার রাজনৈতিক একটা ব্যক্তিত্ব ছিল, যে ব্যক্তিত্বের কাছে অনেক ভাগা নেতা সাদেক হোসেন খোকার সামনে ধরাশায়ী হয়েছে। ইশরাক হোসেন অতি সম্প্রতি আমরা দেখেছি ইশরাক হোসেন কীভাবে মাঠকে দখল করে রাখতে পারেন। সব কিছু ইশরাকরা করতে পারেন, কোনো কিছু না করতে পারেন না। কিন্তু আওয়ামী লীগের 15 বছরের সময় ইশরাকের যে অবদান ছিল, সেই অবদানটা ডক্টর ইউনূসের আমলে ক্ষীণ হয়ে এসেছে। কারণ ডক্টর ইউনূসের আমলে যখন এলজিডি উপদেষ্টা করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ইশরাক হোসেন চ্যালেঞ্জ করেছিলেন
তিনি সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বসবেন, চেয়ারে বসবেন, ঢাকাবাসী ওনাকে বসাবে। উনি আন্দোলনও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? গোড়ার ডিম হয়েছে, তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে। বিএনপি রাজনীতি সেখানে ম্লান হয়েছে। এই ইশরাক হোসেনকে ভবিষ্যতে আমরা এমপি দেখতে পাবো, মন্ত্রী দেখতে পাবো। ইশরাক হোসেনকে আমরা ঢাকার মেয়র দেখতে পাবো। কিন্তু ইশরাক হোসেন যদি তার বাবার মতন ব্যক্তিত্ববান না হন, তাহলে রাজনীতিতে বেশি দিন লাস্টিং করবে না। যুবকদের আইডল হিসাবে যাকে বলা হয়, আইকন হিসাবে যাকে ধরা হয়, সেই ইশরাক হোসেন তো গণতান্ত্রিক রাষ্ট্র ইউকেতে লেখাপড়া করেছেন, ইউকেতে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি কাজও করেছেন। এই ইশরাক হোসেনের বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা এই দেখেন ইশরাক হোসেন এখানে তিনি কি বলছেন। আগে আমি আপনাদেরকে ইত্তেফাকের একটি রিপোর্ট দেখাচ্ছি। ইশরাক হোসেন এখানে বলছেন আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না এই বাংলাদেশে, কারণ এই বাংলাদেশটা ইশরাকরা দখল করে নিয়েছেন। এর জন্য তারা আর বাংলাদেশকে আওয়ামী লীগকে কোনো স্পেস দিতে চান না। এটা তো কোনো গণতান্ত্রিক ভাষা নয়। ইশরাক সাহেব তিনি আগামীতে ঢাকা ৬ আসন থেকে দানের শীর্ষের প্রার্থী, তিনি দানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল দুপুরে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। সমাবেশে ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। নিজেদের মধ্যে বিভেদ বলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভেদ আমাদের দুর্বল করবে। জুলাই আন্দোলনের সব দল একত্রিত না থাকতে পারলে বহিঃশত্রু আমাদের ক্রোধ রাষ্ট্রে পরিণত করবে। বিএনপির এই নেতা আরও বলেন, দেশকে ক্রোধ রাষ্ট্র পরিণত করতে দেওয়া যাবে না। দেশের জন্য সব বিভেদ বলে সমানভাবে এগিয়ে যেতে হবে। তাহলে ইশরাক ভাই, আমার প্রশ্ন হচ্ছে, দেশ কোন রাষ্ট্র বাংলাদেশের জন্য বিপজ্জনক? কোন রাষ্ট্র চায় বাংলাদেশকে ক্রোধ রাজ্য করতে? ভারত একসময় হায়দ্রাবাদ দখল করেছিল, সিকিম দখল করেছে এবং সেই রাষ্ট্রগুলিকে ক্রোধ রাজ্য বানিয়ে শেষ পর্যন্ত তাদের মুঠিতে নিয়েছে। কিন্তু ভারত তো বর্তমানে বাংলাদেশকে দখল করতে চায় না, আর পাকিস্তানও বাংলাদেশকে দখল করতে চায় না। কারণ তারা বুঝে গেছে বাংলাদেশে কিছু নেই। বাংলাদেশের যে রাজনীতিবিদরা আছে তাদের মাথা আছে কিন্তু মেধা নেই। এভাবে যদি হয়, রাজনীতিতে যদি সহিংস মনোভাব থাকে, তাহলে এই দেশকে আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? শুধু দর্শক, আপনারা একটু বিচার করেন। আপনারা ইশরাক সাহেব কি বলছেন? আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন না, ভালো কথা। তো আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে না দেন, তাহলে ডানপন্থীদের যেভাবে উত্থান হচ্ছে বাংলাদেশে, বিএনপি কি সেটা ঠেকাতে পারবে? ইশরাকরা কি সেটা ঠেকাতে পারবে? মুঠেই না। কারণ যে বিএনপি 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করে বালুর ঠাক সরাতে পারে নাই, খালেদা জিয়াকে মুক্ত করতে পারে নাই, সেই বিএনপি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে রাজত্ব করবে, এটা মোটেই মেনে নেওয়া যায় না। এর জন্যই তো জামাতের আমির বলেছিলেন, এক জালিমকে সরিয়ে কি আরেক জালিমকে আমরা নিয়ে আসবো। এই বাংলাদেশের মানুষ তো ভাই ভুলে নাই, ইশরাক ভাই এখনো ভুলে নাই যে 1/11 আগে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, সেখানে তো 20-25 জন মানুষ মারা গিয়েছিল। এই বাংলাদেশে ইতিহাসে বিএনপির রাজনীতি কেমন ছিল এটা বাংলাদেশের মানুষের ভালোই জানা আছে। বিএনপি যে আগামীতে রাষ্ট্র পরিচালনা সুন্দরভাবে সঠিকভাবে করতে পারবে না, এটা সাধারণ মানুষ বুঝে গিয়েছে। এর জন্য যত দিন যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে এবং ডানপন্থী জামাত সহ অন্যান্য দলের জনপ্রিয়তা বাড়ছে, এমনকি আওয়ামী লীগেরও জনপ্রিয়তা বাড়ছে। শুধু দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আগামীতে একে অন্যের পাশে থাকার চেষ্টা
করবেন। বাংলাদেশ ভালো থাকুক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এই প্রত্যাশা রেখে এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।